তাপগতিবিদ্যার চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসটা আমরা গতদিন যেই জিনিসগুলো পড়েছি সেগুলো হালকা একটু রিভিউ করে আজকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই পার্টটা শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, প্রথমত আমরা একদম প্রথম এবং দ্বিতীয় দিন যে সূত্রগুলো পড়েছি, যে ফর্মুলাগুলো প্রমাণ করেছি, আমরা দুইটি স্থির বিন্দু ব্যবহার করে আমরা তাপমাত্রা নির্ণয় করা শিখেছি। বিভিন্ন তাপ আহ, তাপমাত্রা বা উষ্ণতা ভিত্তিক ধর্ম ব্যবহার করে আমরা একটি স্থির বিন্দু ব্যবহার করেও বের করা শিখেছি। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র জেনেছি, সেটা ক্লসিয়াস বা গাণিতিক ফর্মটা শিখেছি। আপেক্ষিক তাপ কি এটা জেনেছি। এরপর তাপ ধারণ ক্ষমতা, মোলার তাপ ধারণ ক্ষমতা বিষয় জেনেছি। একটা ছিল স্থির চাপে আর একটা ছিল স্থির আয়তনে, তাই না? এরপর আমরা কাজের জন্য একটা ছোট্ট একটা ইকুয়েশন ডিরাইভ করেছি, যে ডিডব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। এরপর আমরা নির্ণয় করেছি যে স্থির চাপে আমার কি পরিমাণ কৃত কাজ হবে একটা প্রক্রিয়ায়, সেটা স্থির চাপ প্রক্রিয়া, ঠিক আছে, বা সমচাপ প্রক্রিয়া। পরবর্তী দিন মানে তৃতীয় ক্লাসে আমরা যে টপিকগুলো শিখেছি সেটা কি, সমায়তন প্রক্রিয়াতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করা শিখেছি, ডিডব্লিউ ইকুয়ালস টু 0। এরপর আমরা যেটা আমার অভ্যন্তরীণ শক্তির জন্য একটা ইকুয়েশন ডিরাইভ করেছি। আমরা এটাও জেনেছি যে অভ্যন্তরীণ শক্তির অ্যাকচুয়াল মান বা পরম মান জানা সম্ভব নয়, তবে ওটার পরিবর্তন নির্ণয় করা সম্ভব। আচ্ছা, এরপর সিপি এবং সিবি অর্থাৎ আপেক্ষিক মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা দুই ধরনের, একটা হচ্ছে স্থির চাপের জন্য, একটা স্থির আয়তনের জন্য। আমরা দুটার মধ্যে পার্থক্য বের করেছি, একটা সম্পর্ক স্থাপন করেছি যে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, ঠিক আছে। এরপর আমরা কি করেছি, সমষ্ণ প্রক্রিয়াতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করেছি। সমষ্ণ প্রক্রিয়া কি, যেখানে আমার তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে। তো এই যে এনআরটি, আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি। তো আদি অবস্থায় আমি ধরলাম চাপ এবং আয়তন আই দ্বারা সূচিত করলাম, মানে পিআই ভিআই। তাহলে এনআরটির পরিবর্তে আমি কি লিখতে পারি, পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে পিআই ভিআই। যদি আমরা শেষ অবস্থার জন্য চিন্তা করি তাহলে কি লিখতে পারি, পিএফ ভিএফ, ঠিক আছে। এরপর সিপি বাই সিবি ইকুয়ালস টু গামা, এইটার তিনটা ভ্যালু আমরা জেনেছি। আচ্ছা, এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তিনটা সূত্র ডিরাইভ করেছিলাম, যে পিভি টু দি পাওয়ার গামা ধ্রুবক, পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এর ইকুয়ালস টু ধ্রুবক, আর টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ওভার গামা ইকুয়ালস টু ধ্রুবক, ঠিক আছে। তো আমরা এই সূত্রগুলো আপাতত প্রমাণ করেছি। তো আমরা কৃতকাজের জন্য কারটা ডিরাইভ করেছি, স্থির চাপের জন্য কৃতকাজের সূত্র ডিরাইভ করেছি, সমায়তন প্রক্রিয়ার জন্য কৃতকাজের পরিমাণ ডিরাইভ করেছি, সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা বের করেছি, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য বের করিনি। তো আজকের ক্লাসের প্রথম যে কাজটা করব সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে। তো আমরা একটু খাতা কলমে চলে যাই, সবাই একটু খাতা কলম নিয়ে বসো, আমরা কৃতকাজ বের করা শিখি। আজকে আমরা প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ বের করা শিখব। তো এটা কোন প্রক্রিয়ার জন্য, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। এখন কৃত কাজের জন্য একটা ছোট্ট একটা কাজ ডিডব্লিউ, এটার জন্য আমরা এক্সপ্রেশন পিডিভি অলরেডি ডিরাইভ করে এসেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা যদি এখান থেকে ডাব্লিউ বের করতে চাই তাহলে কি করতে হবে, এই পাশটা ইন্টিগ্রেট করতে হবে। এখন ইন্টিগ্রেট করতে গেলে এখানে পি তো কনস্ট্যান্ট না, এটা তো সমচাপ প্রক্রিয়া না, তাহলে পি কে কি করতে হবে, এই ভির ফাংশন আকারে প্রকাশ করতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা প্রমাণ করেছি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরলাম যে প্রক্রিয়ার শুরুতে চাপ পিআই, আয়তন ভিআই। এরপর প্রক্রিয়ার শেষে আমার চাপ পিএফ এবং আয়তন ভিএফ। তাহলে আমরা লিখতে পারি পিআই ভিআই টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু পিএফ ভিএফ টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? যেহেতু এই দুটার গুণফল সবসময় কনস্ট্যান্ট হবে, তাই না? আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমি পি ইকুয়ালস টু কত লিখতে পারি, কে ডিভাইড বাই ভি টু দি পাওয়ার গামা।
এখন কে তো কনস্ট্যান্ট, তাহলে একে বাইরে রাখতে পারি। আর এই ইন্টিগ্রেশনের লিমিট কত হবে? আমার ডিভির সাপেক্ষে যদি লিমিট বসে তাহলে হচ্ছে ভিআই এবং ভিএফ, অর্থাৎ ভিআই থেকে ভিএফ হবে। ঠিক আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে? আমরা ইন্টিগ্রেশনের রুল থেকে জানি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু কত? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, তাই না? এখানে উল্লেখ্য যে এন এর মান -1 হতে পারবে না। ঠিক আছে, এন এর মান -1 হলে ওইটা তখন লনের সূত্রে পড়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে এখন কি লিখতে পারি ইন্টিগ্রেট করলে? দেখো এখানে ভির উপর পাওয়ার কত? মাইনাস গামা, তাহলে হচ্ছে পাওয়ার 1 বৃদ্ধি পাবে, তাহলে মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1। ঠিক আছে, লিমিটটা বসালাম ভিএফ থেকে ভিআই। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এই লিমিটটা ভির উপর বসাই তাহলে কি আসবে? ভিএফ মাইনাস গামা প্লাস 1 মাইনাস ভিআই মাইনাস গামা প্লাস 1। দেখো তো এটুক বোঝা গেছে কিনা? আচ্ছা, এইটুক যদি বোঝা যায় তাহলে আমি এটার থেকে আরেকটু সিম্পলিফাই করে এইভাবে লিখতে পারি ভিএফ ডিভাইডেড বাই ভি গামা মাইনাস ভিআই ডিভাইড বাই ভিআই টু দি পাওয়ার গামা। ঠিক আছে, আচ্ছা এখন যেটা আমরা কে এর মান তো আমরা জানি না, এটা একটা কনস্ট্যান্ট, তাই না? তো এখন আমরা এই যে ভিএফ এবং ভিআই এর সাপেক্ষে কেটা বের করার চিন্তা করি, এই যে তখন হচ্ছে আমি এইটা ব্যবহার করব। ঠিক আছে, এইখান থেকে দেখো এইটুক এবং কে, এইটুক ব্যবহার করলে আমরা কি বলতে পারি? ভিআই টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে ডিভাইড বাই পিআই। ঠিক একইভাবে ভিএফ টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে ডিভাইড বাই পিএফ। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে এখন আমি ভ্যালুগুলো বসাই। তাহলে এখানে ভিএফ থাকলো, নিচে কি আছে দেখো ভিএফ টু দি পাওয়ার গামা, তাই না? তাহলে ভিএফ টু দি পাওয়ার গামা এর পরিবর্তে আমি কি বসাতে পারি? কে ডিভাইড বাই পিএফ। ঠিক একইভাবে এখানে ভিআই আছে আর এখানে আছে ভিআই টু দি পাওয়ার গামা, তাহলে এখান থেকে আমি বসাতে পারি কে ডিভাইড বাই পিআই। ঠিক আছে, তাহলে এখন দেখো কি হবে, এই যে এখানেও একটা কে আছে, কে আছে, তাহলে কে কে কমন নেই, কে এর সাথে কাটাকাটি চলে যাবে। কাটাকাটি গেলে তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1/1 মাইনাস গামা, উপরে হবে হচ্ছে পিএফ ভিএফ মাইনাস পিআই ভিআই। ঠিক আছে, সুতরাং কৃত কাজ এটাকে আমরা লিখতে পারতেছি 1/1 মাইনাস গামা পিএফ ভিএফ মাইনাস পিআই ভিআই। ঠিক আছে, আচ্ছা আবার এখানে কি গামা 1-এর চেয়ে বড়, তাহলে এই ভ্যালুটা কি নেগেটিভ এসে পড়ে, তাহলে এটাকে আমরা একটু পজিটিভ রাখার জন্য গামা -1, তাহলে মাইনাস কমন নিলে এটা কি হবে? প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে পিআই ভিআই মানে আদি অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল মাইনাস প্রক্রিয়ার শেষে চাপ এবং আয়তনের গুণফল। ঠিক আছে, আচ্ছা আবার আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই না? তাহলে পিআই ভিআই আমরা ধরলাম যে মোল সংখ্যা কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে আমার আদি তাপমাত্রা ধরলাম টিআই। আবার শেষ অবস্থায় এটা কি হবে? টিএফ। ঠিক আছে, তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 1/গামা -1। দেখো এখানে কি আছে? পিআই ভিআই এর পরিবর্তে আমি এখান থেকে লিখতে পারি এন আর টিআই মাইনাস এন আর টিএফ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাইনালি ডাব্লিউ ইকুয়ালস টু, দেখো এখান থেকে এন আর কমন যায়, তাহলে এন আর কমন নিলাম গামা -1 টিআই মাইনাস টিএফ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কয়টা সূত্র আছে? এই যে এই একটা সূত্র, ঠিক আছে, আর এইখানে একটা সূত্র।
দুইটা সূত্রের মধ্যে সম্পর্ক কি, এটার মধ্যে হচ্ছে পুরো জিনিসটা আমার পি এবং ভির সাথে সম্পর্কিত করে কৃতকাজের সূত্র, আর এখানে হচ্ছে তাপমাত্রার সাথে আমার সম্পর্ক। ঠিক আছে, একটু দেখে নাও, আশা করি তোমরা ওই জিনিসটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশন তো আছে। ওকে, আচ্ছা, আমরা কি করেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের পরিমাণ বের করা শিখেছি, তাই না? এখন হচ্ছে পিভি গ্রাফ, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম সূচক চিত্র বা নির্দেশক চিত্র, সেই গ্রাফ বিভিন্ন প্রক্রিয়ার জন্য দেখতে কেমন সেটা আমরা একটু বের করব। ঠিক আছে, তো আমরা প্রথমে পড়েছি সমচাপ প্রক্রিয়া। আচ্ছা, সমচাপ প্রক্রিয়া, চাপ কি এখানে ধ্রুবক, তাই না? তাহলে আমি এই ওয়াই অক্ষকে পি ধরলাম এবং এক্স অক্ষকে ভি। ঠিক আছে, তাহলে সমান চাপে যদি আমার আয়তন পরিবর্তন হয়, ধরলাম আমার আদি অবস্থা আয়তন হচ্ছে ভিআই এবং প্রক্রিয়ার পরে আয়তন হচ্ছে ভিএফ, তাহলে প্রক্রিয়াটার গ্রাফ কেমন হবে? এই যে, ঠিক আছে, একটা সরল রেখা। তাহলে এই গ্রাফ থেকে ক্ষেত্রফল কিভাবে বের করব? এই যে আমি যদি এখানে যদি দুইটা লম্ব আঁকি, তাহলে এর মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল, এইটা পি, আর এইখানে আমার দূরত্ব হচ্ছে বা এই প্রস্থটা হচ্ছে ভিএফ মাইনাস ভিআই। তাহলে এখানে আমার কৃত কাজ দেখো, আমরা অলরেডি এটা সূত্র আকারে পড়েছিলাম, এটা কি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার জন্য। ওকে, সমায়তন প্রক্রিয়াতে কি হবে, কোনো কাজ সম্পাদিত হবে না, তাই না? আমার কি হবে, প্রক্রিয়ার শুরুতে এক ধরনের চাপ থাকবে, প্রক্রিয়ার শেষে আরেক ধরনের চাপ থাকবে। ধরলাম প্রক্রিয়ার শুরুতে চাপ পিআই, প্রক্রিয়ার শেষে চাপ পিএফ। আমার আয়তন ধ্রুবক। ঠিক আছে, আয়তনটা কনস্ট্যান্ট ভিতে, এখানে যেহেতু আমার ডিভি মান 0, তাই এখানে কৃত কাজ 0। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ওকে, এবার সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। পিভি, আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা পিভি এর মধ্যে সম্পর্ক কি জানি? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? বা কে। আচ্ছা, পি ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াচ্ছে, কে বাই ভি। আচ্ছা, যদি ভি ইকুয়ালস টু 0 হয়, তখন পি এর মান কত হবে? দেখো তো, টেন্স টু ইনফিনিটি হবে না, অসীম হয়ে যাবে বা অসংজ্ঞায়িত হবে। তাহলে ভি এর মানটা কোথায় 0? ওয়াই অক্ষে 0। তাহলে ওয়াই অক্ষে পি এর মান কত হবে? দেখো, অসীমের কাছাকাছি। তাহলে এটা আমরা কিভাবে আঁকতে পারি? দেখো, এরকম করে আস্তে আস্তে যাবে এবং অসীমে গিয়ে স্পর্শ করবে, কিন্তু কোথায় স্পর্শ করবে আমরা জানি না, তাই এখানে একটা গ্যাপ থাকবে। ঠিক অন্যভাবে যদি চিন্তা করি, ভি ইকুয়ালস টু কে বাই পি, তাই না? যদি আমার পি হয় 0, তখন ভি কি হয়ে যাবে? টেন্স টু ইনফিনিটি। তাহলে পি কোথায় 0? ভি বা এক্স অক্ষে। তাহলে এখানে আমার অসীমে গিয়ে ঠেকবে গ্রাফটা। ঠিক আছে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কেমন হবে? এরকম একটা কার্ভ তৈরি হবে। এই কার্ভের একটা নাম আছে, এটা অধিবৃত্ত। অধিবৃত্তের একটা পাশ, অধিবৃত্ত আসলে দুটা পাশ থাকতে হয়, এই পাশে আরেকটা পার্ট থাকবে। তো আমার যেহেতু আমরা নেগেটিভ প্রেসার এবং নেগেটিভ আয়তন নিয়ে আমরা চিন্তা করি না, বা আমাদের ওইভাবে বাস্তবে ওইভাবে আমরা ইউজ করব না, স্পেশালি নেগেটিভ আয়তন বাস্তবে দেখা যাবে না। আমরা আয়তন 0 করতে গেলে আমাদের কি করতে হবে, সেই পরম শূন্য তাপমাত্রা লাগবে, তো তার নিচে তো আমরা তো কখনো যাওয়ার কথা চিন্তাও করবো না। তো এই যে এই শেপটা, এটা হচ্ছে অধিবৃত্তের একটা পার্ট, আরেকটা পার্ট এই পাশে থাকবে। ঠিক আছে, ওকে, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এবার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমার গ্রাফটা একটু দেখব। আচ্ছা, এখন হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য আমরা পিভি চিত্র বের করব।
আচ্ছা, রুদ্ধতাপের জন্য পি এবং ভির মধ্যে সম্পর্কটা কি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এখন যদি ভি হয় 0, তাহলে এর আগেরটার মতো দেখো পি কি হয়ে যায়? ইনফিনিট। আবার পি যদি হয় 0, তখন কি হয়ে যাবে? ভি হয়ে যাবে ইনফিনিট। ঠিক আছে, তাহলে পি যখন 0, হ্যাঁ, তখন ভি হবে ইনফিনিট। পি কোথায় 0? এক্স অক্ষে 0, তাহলে ভি ইনফিনিট হয়ে যাবে, তাহলে অসীমে গিয়ে এক্স অক্ষকে স্পর্শ করবে। আবার যখন ভি 0 মানে কি ওয়াই অক্ষে, পি কত হবে? ইনফিনিট, তাহলে ইনফিনিটিতে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। ঠিক আছে, দেখতে কি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের মতো হয়ে গেল না? এর তো এক ঝামেলা লেগে গেল। এখন সমষ্ণ প্রক্রিয়ার মতো হয়ে গেলে দুইটার তো ইকুয়েশন সেম না, তাই না? সমষ্ণ প্রক্রিয়া ছিল পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে অবশ্যই একই গ্রাফ হবে না, হয়তো একটা একটু বেশি খাড়া হবে, একটা একটু বেশি ফ্ল্যাট হবে, তাই না? হয়তো এইভাবে হবে। এখন কোনটা বেশি ফ্ল্যাট হবে, কোনটা বেশি খাড়া হবে, এটা কিভাবে বের করতে পারি? ধরো দুইটা গ্রাফেরই যে কোনো একটা বিন্দু নিলাম, ঠিক আছে? এই বিন্দুতে আমি যদি স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে, দুইটার ঢাল কি সেম হবে? দুইটা স্পর্শকের কখনোই না। এইখানে যে কোণ উৎপন্ন করবে এই স্পর্শকের জন্য কোণটা অবশ্যই ডিফারেন্ট হবে। এখন কথা হচ্ছে কে বেশি খাড়া হবে, কে বেশি ফ্ল্যাট হবে, এটা একটু বের করতে হবে। এখন এটা কিভাবে বের করতে পারি? এখন ঢাল বের করতে গেলে যে কোনো একটা বিন্দুতে ঢালের ডিফারেন্সিয়াল ফর্ম কি? ডি ওয়াই বাই ডি এক্স, তাই না? এটি তো আমার ট্যান থিটা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার কি করতে হবে? দেখো এখানে আমার ওয়াই অক্ষ কোনটা? পি, এবং এক্স অক্ষ হচ্ছে ভি। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে ডিপি বাই ডিএক্স বের করতে হবে। কার জন্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য বের করতে হবে, সমষ্ণ প্রক্রিয়ার জন্য বের করতে হবে। বের করে দেখাইতে হবে কে বেশি খাড়া, কে বেশি ফ্ল্যাট। ঠিক আছে, তাহলে যেহেতু রুদ্ধতাপের প্রক্রিয়ার ইকুয়েশনটা এখানে আছে, এখান থেকে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এখানে এক্স কোনটা? ভি, তাহলে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এই ইকুয়েশনটাকে। ঠিক আছে, তাহলে কে কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0। তাহলে এই জিনিসটাকে এখন ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কত আসবে? দেখো পি তো কনস্ট্যান্ট না, তাহলে এইটা কোন সূত্রে যাবে? ইউভি সূত্রে যাবে। এখন ইউভি সূত্রে যদি যায় তাহলে কি হবে? ইউ বাইরে ভি কে অন্তরীকরণ করব, প্লাস ভি কে বাইরে রাখবো, ইউ কে অন্তরীকরণ করব, ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে এখন আমি কি লিখতে পারি? দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস ভি গামা ডিপি বাই ডিভি ইকুয়ালস টু 0। এখান থেকে আমি যদি এটাকে একটু সাজায় লিখি তখন কি আসবে? ডিপি বাই ডিভি। এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এখানে আমার কনস্ট্যান্ট কি? হিট বা হচ্ছে তাপ কনস্ট্যান্ট, তাই আমি এখানে কিউ দিলাম। ঠিক আছে, এটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা। দেখো এখানে মাইনাস আছে, তাহলে এটা কই যাবে? ভিটা নিচে চলে যাবে। আবার এই জিনিসটার সাথে কি ছিল? ভি টু দি পাওয়ার গামা ছিল, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা কাটা, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস গামা ইন্টু পি ভি। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য আমার ঢালের সমীকরণ। ঠিক আছে, যে কোনো একটা বিন্দুতে। আচ্ছা, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য বের করলাম। এবার সমষ্ণ প্রক্রিয়ার জন্য এইটা কেমন হবে একটু বের করি। এখন সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, এটাকে এখন আমি যদি ডিফারেন্সিয়েট করি ভি এর সাপেক্ষে, তাহলে এই পাশটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এইটা কি আবার ইউভি সূত্রে যাবে। ইউভি সূত্রে যদি যায় তাহলে কি দাঁড়াচ্ছে আমার? পি ডিভি বাই ডিভি প্লাস ভি ডিপি বাই ডিভি ইকুয়ালস টু 0। অর আমরা লিখতে পারি ডিপি বাই ডিভি এটা ইকুয়ালস টু, এটা তো 1 হয়ে যাবে, তাই না? এটা কাটাকাটি করে 1 হয়ে যাবে।
তাহলে এই পিটা ওই পাশে যাবে মাইনাস পি, আর এই ভিটা নিচে যাবে। ঠিক আছে, এটা যেহেতু আমার সমষ্ণ প্রক্রিয়া, এখানে আমার তাপমাত্রা কনস্ট্যান্ট, তাই আমি এখানে টি লিখলাম। ঠিক আছে, আর আমরা একটু আগে যেটা পেয়েছিলাম সেটা কি, ডিপি বাই ডিভি, যেখানে হিট কনস্ট্যান্ট সেখানে পেয়েছিলাম মাইনাস গামা পি ইন্টু ভি। আচ্ছা দেখো তো, মাইনাস পি বাই ভি মানে কি, ডিপি বাই ডিভি ইন্টু টি। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি বলতে পারি, ডিপি বাই ডিভি টু কিউ ইকুয়ালস টু গামা ডিপি বাই ডিভি ইন্টু টি। দেখো তো 1 আর 2 মিলাইলে এটা আমরা পাই না? আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল সমষ্ণ প্রক্রিয়ার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢালের গামা গুণ বেশি খারাপ, তাই না? যেহেতু এই ঢালের সাথে আমার গামা গুণ আকারে আছে। তাহলে যদি আমি এটাকে যদি একটু গ্রাফিক্যালি চিন্তা করি, ভি ভি, ধরো একটা প্রক্রিয়া একই বিন্দু থেকে শুরু হয়েছে, মানে কি সিমিলার চাপ এবং সিমিলার আয়তন থেকে শুরু হয়েছে। যদি এটা হয় হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি হবে, এর থেকে একটু বেশি খাড়া হবে, এটা রুদ্ধতাপীয় গ্রাফ। ঠিক আছে, লিখে দিই রুদ্ধতাপীয়, আর এটা হবে সমষ্ণ। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার, তোমরা একটু দেখে নাও। ওকে, স্লাইড এই প্রমাণের ছবিগুলো দিয়ে দিব কমেন্ট সেকশনে, ড্রাইভ লিংক আকারে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ইউটিউবে এগুলো পাওয়া যাবে। এখানে একটু ইউটিউব বিষয়ে বলি, তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো করতে চাইলে ইউটিউবের উপরে একটা আই বাটন থাকে, সেই আই বাটনে অন্য ক্লাসগুলোর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো করতে পারবা। প্লাস ডেসক্রিপশন বক্সেও পূর্ববর্তী ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে। আর ফেসবুক ডেসক্রিপশনে আমরা পূর্ববর্তী তৃতীয় লেকচারের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। না বুঝলে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তাহলে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়েছি, বা আজকে চতুর্থ ক্লাস, এই ক্লাসগুলোতে আমরা 4 ধরনের প্রক্রিয়ার কৃতকাজ বের করেছি, তাই না? সমষ্ণ প্রক্রিয়ার জন্য গতদিন লাস্টে পড়েছিলাম, আজকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়লাম, একদম দ্বিতীয় দিন আমরা পড়েছিলাম সমচাপ প্রক্রিয়ার জন্য কৃতকাজ, তৃতীয় দিন সমায়তন প্রক্রিয়ায় দেখেছি যে আমার সিস্টেম বা পরিবেশ কেউ কারোর উপর কোনো কাজ করবে না। ঠিক আছে, তো আমরা হচ্ছে কৃতকাজের এই সূত্রগুলা অলরেডি ডিরাইভ করে ফেলেছি। এখন হচ্ছে আমরা এই জিনিসগুলা গ্রাফগুলা কেমন হবে, পিভি ডায়াগ্রাম, সেটা দেখেছি, সেটার আর একটু ডেসক্রিপটিভ ভাবে এখানে দিয়ে দিলাম। দেখো, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ এখানে হচ্ছে টি ধ্রুবক। ঠিক আছে, সেখানে আমার কৃতকাজের পরিমাণ কত, ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি লন ভিএফ বাই ভিআই। আচ্ছা, এখানে আমার কৃতকাজটা কি করবো, এই যে এই বিন্দু থেকে যদি আমি একটা এক্স অক্ষের উপর একটা যদি লম্ব আঁকি, এবং এফ এখান থেকেও যদি আমরা একটা লম্ব আঁকি, এর মাঝখানে যেই ক্ষেত্রফলটা পাবো সেইটা হচ্ছে আমার কৃতকাজের পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সমচাপ প্রক্রিয়ার জন্য। সমচাপ প্রক্রিয়ার জন্য কি হবে, এটা অলরেডি আমরা দেখেছি, দুইটা লম্ব এঁকেছি, এই পার্টটা হচ্ছে আমার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি হবে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। সম আয়তন প্রক্রিয়া যেখানে ভি কনস্ট্যান্ট, সেখানে কি হবে, কোনো কাজ হবে না। ঠিক আছে, কোনো সিস্টেম পরিবেশের উপর কোনো কাজ করবে না, পরিবেশ সিস্টেমের উপর কোনো কাজ করবে না। আচ্ছা, ফাইনালি এটা রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য। রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য এটা হচ্ছে আইসোথার্ম। আইসোথার্ম মানে হচ্ছে যে রেখায় আমার তাপমাত্রা ধ্রুবক, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া। যদি সমষ্ণ প্রক্রিয়ার রেখাটা এমন হয়, তাহলে আমার রুদ্ধতাপ প্রক্রিয়াটা কি হবে, কিছুটা খাড়া হবে। একটু আগে আমরা এটা প্রমাণ করে আসছি। ঠিক আছে, আবার সেই ক্ষেত্রফল কি হবে, এই যে এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু থেকে আমি দুইটা লম্ব আঁকবো, লম্ব আঁকার পরে ভিতরে যে ক্ষেত্রফলটা পাবো সেটাই হচ্ছে আমার রুদ্ধতাপ প্রক্রিয়ার কৃতকাজের পরিমাণ। ঠিক আছে,
এখন এই যে চারটা প্রক্রিয়া, এই চারটা প্রক্রিয়াকে যদি আমি একসাথে একটা পিভি চিত্রের মধ্যে দেখতে চাই, তাহলে এটা হচ্ছে আইসোবেরিক, মানে হচ্ছে এখানে পি কনস্ট্যান্ট বা সমচাপ প্রক্রিয়া। এটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। আচ্ছা, এরপর আইসোকোরিক বা এটা হচ্ছে আমার সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় কি হবে? এক্স অক্ষের উপর লম্ব একটা রেখা। এরপর একটু আগে আমরা এই দুটো দেখে আসছি। আইসোথার্মাল, আইসোথার্মাল মানে হচ্ছে আমার যেখানে তাপমাত্রা ধ্রুবক, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার জন্য এরকম হয়। তার থেকে একটু খারাপ হবে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ার জন্য। অ্যাডিয়াবেটিক প্রক্রিয়াতে কি কনস্ট্যান্ট? কিউ কনস্ট্যান্ট, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে আমার সবার সমগ্র পিভি চিত্র। আচ্ছা, এখন পিভি ডায়াগ্রাম দেখেছি, এখন আমি যেটা করব সেটা হচ্ছে অ্যানিমেশন করে দেখাবো। অ্যানিমেশন দেখাবো যে এই প্রক্রিয়াগুলো কিভাবে হয়। আচ্ছা, প্রথম হচ্ছে আইসোকোরিক প্রক্রিয়া বা যেটাকে আমরা বলি সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া এই যে এখানে ভিতরে কিছু গ্যাস আছে, ঠিক আছে, এর ভিতরে কিছু গ্যাস আছে। একটা সিলিন্ডার, এটা হচ্ছে একটা পিস্তন, ঠিক আছে, এটা একটা পিস্তন আর এটা একটা সিলিন্ডার। এই যে সিলিন্ডারের সারফেস এবং পিস্তনের মাঝখানে কিছু গ্যাস আছে, ঠিক আছে। সমায়তন প্রক্রিয়ায় যদি আমি বাইরে থেকে যদি কোনো তাপ দিই, এর ফলে কি হবে? দেখো, আয়তনটা কনস্ট্যান্ট, এর ফলে আমার কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে আমার একটা থার্মোমিটার। থার্মোমিটারে কি হলো? তাপমাত্রা বেড়ে গেল। আবার একটু দেখি, এই যে আমি তাপ দিচ্ছি, ভিতরটা গরম হয়ে যাচ্ছে, এর ফলে আমার ভিতরে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আশা করি এখান থেকে হচ্ছে আমি সমায়তন প্রক্রিয়া কিরকম এটা বুঝাইতে পেরেছি। আচ্ছা, এরপর হচ্ছে সমচাপ প্রক্রিয়া। আচ্ছা, সমচাপ প্রক্রিয়ার জন্য আমি কি করব? বাইরের থেকে আমি তাপ দিব, ঠিক আছে, কিন্তু আমার কি হতে হবে? যদি আমি তাপ দেই, যদি আমি এই পিস্তনটাকে নড়তে দিই, তখন কি হবে? আমার আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু আয়তন বৃদ্ধি পেলে কি হতে পারে? চাপ কমে যেতে পারে। এই কারণে উপর থেকে আমি আলাদাভাবে একটা ডাব্লিউ ওজন দিয়ে দিয়েছি পিস্তনের উপর। এর ফলে কি হবে? এই যে আমার ভিতরে তাপ যাচ্ছে, এর ফলে আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমার প্রেসার কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, আবার একটু যদি দেখি, এই যে আমার তাপ দিচ্ছি, ভিতরে আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমার প্রেসার কনস্ট্যান্ট রেখে কি হচ্ছে? আয়তন বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে আমার সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আইসোথার্মাল বা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াতে কি হবে? আমার তাপমাত্রা ধ্রুবক থাকবে। আমি বাইরে থেকে তাপ দিব, কিন্তু আমার তাপমাত্রা ভিতরে চেঞ্জ হতে পারবে না। দেখি এটা কেমন হবে। এই যে আমার তাপমাত্রাটা ফিক্সড, কিন্তু আয়তন এবং প্রেসার উভয় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন এই কথাগুলো একটু ভালো করে খেয়াল করো, এইগুলো খুব ইম্পর্টেন্ট কথা। প্রথমত, সমষ্ণ প্রক্রিয়া এটা একটা ধীর প্রক্রিয়া। গতদিন বলেছিলাম আমার ভিতরে যদি আয়তন চেঞ্জ করি, কথার কথা, আমি তাপ দিলাম, ভিতরে আমি আয়তন চেঞ্জ করব। ঠিক আছে, এখন যদি আয়তনটা খুব আস্তে আস্তে চেঞ্জ হয়, আমার যদি প্রক্রিয়াটা খুব স্লো হয়, তখন কি হবে? যে পরিমাণ তাপ ঢুকছে, এর ফলে ভিতরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়ার কথা। এখন আমার যদি প্রক্রিয়াটা অনেক স্লো হয়, তখন কি হবে? এই যে তাপমাত্রা বৃদ্ধি বেড়েছে, এর ফলে কি হবে? এই কিছু তাপ সিস্টেম বাইরে ছেড়ে দিবে, তাই না? আমরা কি জানি? যখনই আমার তাপমাত্রা পার্থক্য থাকে, তখনই কি করে? তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করবে। এখন প্রক্রিয়া যদি অনেক স্লো হয়, তখন কি হবে? আমার ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই না? এখন আমার তো এটা তো সমষ্ণ প্রক্রিয়া, ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারবে না। এখন যদি খুবই স্লো হয়, তাহলে একটুখানি তাপমাত্রা বাড়ছে, এর ফলে কি হবে? পরিবেশের সাথে একটা তাপমাত্রা পার্থক্য সৃষ্টি হবে। হলে কি হবে? সাথে সাথে বাইরে কিছু তাপ ছেড়ে দিবে। তাপ ছেড়ে দিলে কি হবে? আবার তাপমাত্রা সেম হয়ে যাবে। এই কারণে সমষ্ণ প্রক্রিয়া কন্টিনিউ করার জন্য আমার প্রক্রিয়াটা খুব ধীর গতি হতে হবে, এক। দ্বিতীয়, আমার কি করতে হবে? এই যে তাপটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। যদি আমার তাপ ছাড়তে হয়, তাহলে আমার চারপাশটা কি হতে হবে? পাত্রে সুপরিবাহী হতে হবে। ঠিক আছে, বাহ্যিক আবরণটা অন্তরক হতে পারবে না। ঠিক আছে, এবার আবার আমরা একটু দেখি অ্যানিমেশনটা। এই যে আমার এখানে কি হচ্ছে দেখো, আগের চিত্রগুলোতে ভিতরে লাল হয়ে গেছিল, এখন লাল হয়নি, কারণ কি? আমার তাপমাত্রাটা ধ্রুবক আছে, কিন্তু আমার পিভি কি হয়েছে? ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এই যে ব্যস্তানুপাতিক হারে পিভি পরিবর্তন হচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কি হবে, আমি বাইরে থেকে কোনো তাপ দিব না, ঠিক আছে, বাইরের সাথে আমি কোনো তাপ আদান প্রদান করতে দিব না, তাহলে আমার এই সিলিন্ডার, এই যে এই ভিতরেরটা হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে, এইটা সেই পিস্তন, এইটা হচ্ছে সিলিন্ডার, এই পুরো জিনিসটাকে আমি অন্তরক বা ইনসুলেটর দিয়ে আবরণ দিয়ে দিয়েছি, যার ফলে কি হবে, বাইরে থেকে তাপ ঢুকতে পারবে না, ভিতর থেকে তাপ বের হতে পারবে না, ঠিক আছে। এখন যদি আমি ভিতরে তাপমাত্রা পরিবর্তন ঘটাই বা আমি চাপের পরিবর্তন ঘটাই বা আমি তাপমাত্রা পরিবর্তন ঘটাই, দেখো আমার এইখানে অ্যানিমেশনের শুরুতেই ভিতরে পুরোটা লাল, মানে কি ভিতরে প্রচন্ড গরম, ঠিক আছে, তাপমাত্রাটা অনেক বেশি। এখন যদি আমি এই অবস্থায় ছেড়ে দিই, কি হবে, তাপমাত্রার দরুন আয়তন বাড়তে থাকবে, আয়তন বাড়লে কি হবে, চাপ কমতে থাকবে, আর যেহেতু আয়তন বেড়ে যাবে তাহলে কি হবে, অণুগুলোর মধ্যে সংঘর্ষ কমে যাবে, সংঘর্ষ কমে গেলে কি হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা ঋণাত্মক হয়ে যাবে, আমার তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে। আমরা কি জানি, যত বেশি সংঘর্ষ হবে তত বেশি আমার তাপমাত্রা বেড়ে যাবে। এখানে যেহেতু আমার আয়তন বৃদ্ধি পাচ্ছে তাহলে কি হবে, সংঘর্ষ কমে যাবে, সংঘর্ষ কমে গেলে আমার তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে। আবার একটু অ্যানিমেশনটা দেখি, এই যে আমার থার্মোমিটারটার দিকে একটু সবাই একটু খেয়াল করো, এই যে প্রক্রিয়াটা শুরু হলো, প্রক্রিয়াটা শুরু হলো, এই যে দেখো তাপমাত্রা কমে যাচ্ছে, এদিকে আয়তনটা দেখো বৃদ্ধি পাচ্ছে, আবার চাপটা কমে যাচ্ছে, ঠিক আছে। আশা করি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বোঝা গেছে। ওকে, তো আজকে আর খুব বেশি পড়াবো না, জাস্ট আরেকটু বাকি আছে। তো সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য অলরেডি আমি অনেকবার বলে ফেলেছি, তোমরা এই যে 5টা পার্থক্য একটু দেখে নাও, ঠিক আছে। যেমন হচ্ছে, আরেকটা জিনিস একটু বলিনি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুবই দ্রুত গতির হইতে হবে, খুবই ফাস্ট হইতে হবে। কেন ফাস্ট হইতে হবে, আমার যদি একটা প্রক্রিয়ার স্পিড খুবই ফাস্ট হয় তখন কি করবে, বাইরের সাথে বা পরিবেশের সাথে আমার তাপ আদান প্রদান করতে পারবে না, যথেষ্ট পরিমাণ সময় পাবে না তাপ আদান প্রদান করার জন্য। এর কারণে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হতে হবে, অবশ্যই খুবই ফাস্ট হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখন পার্থক্যগুলো একটু খেয়াল করো। প্রথমত সমষ্ণ প্রক্রিয়া কি হতে পারে, চাপ এবং আয়তনের পরিবর্তন হতে পারবে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন এবং তাপমাত্রা সবকিছুই পরিবর্তন হতে পারবে। আচ্ছা, 2 নম্বর, সমষ্ণ প্রক্রিয়া কি হতে পারবে, তাপের আদান প্রদান হতে পারবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপের আদান প্রদান হবে না। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া কি একটা ধীর প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা দ্রুত প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া পিভির মধ্যে সম্পর্ক কি, পি ইন্টু ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর সমষ্ণ প্রক্রিয়ার রেখা কি, অপেক্ষাকৃত কম খাড়া, রুদ্ধতাপীয় রেখা অপেক্ষাকৃত বেশি খাড়া, ঠিক আছে, এটা অলরেডি আমরা দেখে আসছি। আচ্ছা, তো প্রতিদিন বলেছিলাম যে এখন থেকে থার্মোডাইনামিক্সে একটা কোড শেয়ার করব, তো আজকের যে কোডটা শেয়ার করব, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের, তোমরা ম্যাক্সওয়েলের সমীকরণ শুনেছ, ম্যাক্সওয়েলের অনেক কিছু বিষয় তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম ইত্যাদি ইত্যাদি বিষয়ে জেনেছ বা জানবা ভবিষ্যতে। তো উনার একটা বক্তব্য আছে, দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হ্যাজ দ্য সেম ডিগ্রি অফ ট্রুথ অ্যাজ দ্য স্টেটমেন্ট, ইফ ইউ থ্রো a tumbler full of water into the sea, you cannot get the same tumbler full of water out again. আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিষয় আমরা এখনো পড়ি নাই। আগামী দিন এই স্লাইড থেকে আমি ক্লাস শুরু করব, তারপরে একটু বলি এই উক্তিটার মানে। আমি যদি 1 বালতি পানি নিয়ে সমুদ্রে নিক্ষেপ করি বা সমুদ্রে ফেলে দিই, আমি কি চেষ্টা করেও যেই 1 বালতি পানি ফেলেছি ওই 1 বালতিতে যেই পানির কণাগুলো ছিল সেগুলোকে আর বের করতে পারবো না। এটা যেমন চিরন্তন সত্য, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে সেরকম চিরন্তন সত্য, ঠিক আছে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এগুলা কমন জিনিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন। ধন্যবাদ।